জি, কথা আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন হয়ে যাচ্ছে আপনি আসলে টাইম লাইনে নেই বা সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখা যাচ্ছে না। একটু জানতেই চাইবো যে আসলে আপনার সাথে যে ম্যাক্স ছবির যে রিলেশন বা যে কাহিনীটা হয়েছিল, আপনাকে কেউ কি হুমকি দিয়েছে কিনা বা ম্যাক্স ছবি আপনাকে হুমকি দিয়েছে কিনা যার কারণে আপনি মিডিয়াতে আর আসতেছেন না বা আপনার সাথে সাক্ষাৎ করতে চাইলেও আপনি সাক্ষাৎকার দিতে চান না, এর কারণটা কি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন? দেখুন, ম্যাক্স ছবিকে নিয়ে তো অনেক ঘটনা ঘটে গেল, রিয়ামণি বা হিরো আলম এদেরকে নিয়ে তো অনেক কিছুই ঘটে গেল। তো আমি ব্যক্তিগতভাবেও একটু প্রবলেমে আছি। আর হচ্ছে ম্যাক্স ছবি রিয়ামণি আমাকে এর মধ্যে অনেক হুমকি দিছে, আমাকে এটা করবে সেটা করবে। এই জন্য আসলে আমি ওই হুমকির জন্য টাইম লাইনে নাই তা না, আমার নিজের একটু ব্যক্তিগতভাবে প্রবলেম হচ্ছে, এই জন্য আর কি একটু দূরে আছি। আচ্ছা, আসলে আমরা যতটুকু জানি যে ম্যাক্স অবির সাথে আপনার একটা সম্পর্ক ছিল, সেক্ষেত্রে আপনি 7,40,000 টাকা তাকে দিয়েছেন। আসলে তার বিরুদ্ধে মামলা করেছেন কিনা বা সেই টাকাগুলো আপনার কোন প্রক্রিয়ায় আছে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ও এখনো টাকাগুলো দিতে, ম্যাক্সবে এখনো আমাকে টাকাগুলো দিতে রাজি হয় নাই। মানে দিতে শুধু না, ও ম্যাক্সবে এখনো অস্বীকার করতেছে যে আমাকে চেনে না, আমার থেকে কোনো টাকাই নেয় নাই। তো আইনিভাবে কি ব্যবস্থা নিব না নিব বা নিছি সেটা হচ্ছে পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে থাকে, এটা হয়তো পরে কখনো বলবো, জানাবো। কিন্তু ও ম্যাক্সবি আমাকে এখনো টাকা দেওয়ার কথাও বলে নাই বা দিবে এরকম কোনো কথাও বলে নাই। আচ্ছা, একটু শেয়ার করবেন যে এই যে হিরো আলম রিলেটেড আমরা দেখেছি হিরো আলমের সাথে আপনি সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছেন, ম্যাক্স ছবির বিরুদ্ধে আপনি কথা বলেছেন, টাকা তার কাছে টাকা পাবেন, আপনি তাকে ধাপে ধাপে টাকা দিয়েছেন। আসলে একটু বলবেন যেহেতু ম্যাক্স ছবির এই রিলেটেডে রিয়ামণি এবং হিরো আলম তারা আবার এক হয়ে গেল, তো আসলে আপনিও কি আবার এক হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখেন, হিরো আলম আর রিয়ামনির মতো তো সবাই না। এখন হিরো আলম আপনারা কিছুদিন আগে দেখলেন, হিরো আলম নিজেই ওর বউকে ম্যাক্স অফিস সঙ্গে ধরে কোর্টে চালান করে দিল। আবার হিরো আলম নিজেই বলছে যে রিয়ামণি অনেক ছেলেদের সঙ্গে তার ফিজিক্যালি সমস্যা আছে, বাড়ে যায়, মানে নোংরা কাজ কাম করে। তারপরেও যদি এখন হিরো আলম রিয়ামণিকে ফিরায় নেয়, এটা তো আমাদের বলার কিছু নাই। কারণ ওনার রুচি ওনার কাছে, ওনার রুচি যে এত খারাপ এত নিচু সেটা তো এখন আনপাবলিক সবাই জানে, এটাতে বলার মতো কোনো কিছু নেই। মানে আপনি ফিরে যাবেন কিনা ওর মতো? না, প্রশ্নই ওঠে না। আচ্ছা, আসলে এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আমরা দেখেছি যারা এই যে বিগত 2 সপ্তাহ যাবৎ সোশ্যাল মিডিয়াটাকে কাঁপাচ্ছিল, হিরো আলম রিয়ামণি, আমরা দেখেছি তারা হিরো আলম নিজে তার ওয়াইফ রিয়ামণিকে ম্যাক্স অফিসের সাথে একটা রিয়ামণির একটা বাসাতে তারা ধরে এলাকাবাসীর সহায়তায়। সেক্ষেত্রে আবার আমরা দেখলাম মামলা করলো, জেলে গেল, আবার তারা জামিনে আসলো। এই যে নাটকগুলা, আসলে এগুলা কি নাটকের জন্য এগুলা করছে নাকি ভাইরাল হওয়ার জন্য? আপনার কি মনে হয়, যেহেতু আবার তারা এক হয়ে গেছে, এটা কি মনে হয় আপনার? দেখেন, এটা হচ্ছে পুরাটাই নাটক। এটা দেশবাসী সবাই জানছে। হিরো আলমের চতুর্থ বউ মিথিলাও আপনাদেরকে সবাইকে বলছে যে ওরা আগে থেকেই এক ছিল, শুধু পাবলিককে বোঝাইছে যে ওদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, কি সমস্যা হচ্ছে। আসলে ব্যাপারটা এরকম না। ওরা ওরা হচ্ছে রিয়ামণি আর হচ্ছে হিরো আলম আগে থেকেই একই ছিল। রিয়ামণির বাসায় হিরো আলম যাওয়া আসা করতো, মানে সবকিছু তো আর হচ্ছে আপনারা সবাই দেখছেন, জনগণও দেখছে। এখানে আমার মানে ব্যক্তিগতভাবে কোনো কিছু বলার নাই। আবার দেখেন হচ্ছে হিরো আলম কিন্তু নিজেই ম্যাক্স অভির সঙ্গে রিয়ামণিকে ধরে কট দিয়ে দিছে, এটাও আপনারা নিজেই দেখছেন। এখন এত কিছু হওয়ার পরেও যদি হিরো আলম আবার রিয়ামণির কাছেই ফিরে যায় তাহলে তো রুচির দুর্ভিক্ষ। আসলে এই যে মিথিলা নামের যে মেয়েটা হিরো আলমের চতুর্থ ওয়াইফ, তিনি ইতিমধ্যে প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছেন। তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়া হয়েছে, মিথিলার উপর একটা আক্রমণ করা হয়েছে। এগুলো নাকি সম্পূর্ণ মানে পুরো একটা কি বলে নাটক ছিল। আসলে মিথিলা মুখ খুললো প্রেস ক্লাবে এসে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন যে মিথিলা ওদের নিয়ে পুরা খুলে দিল, জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করলো? দেখেন, আমি
ফার্স্ট ভিডিও থেকেই কিন্তু আপনাদের বলছি, আমি প্রথম থেকেই বলছি যে হিরো আলম আর রিয়ামনির বিরুদ্ধে একমাত্র সাক্ষী মিথিলা। হিরো আলম আর রিয়ামনি কি করছে না করছে এভরিথিং সবকিছু মিথিলা আপু জানে। আর হিরো আলমের চতুর্থ ওয়াইফ। হিরো আলমও মিথিলাকে ব্যবহার করছে, রিয়ামনিকেও মিথিলাকে ব্যবহার করছে। তখন হচ্ছে অসুস্থর কথা বললো, হিরো আলম নাকি রিয়ামনির জন্য সুইসাইড করতে গেছিল, এগুলা পুরোপুরি নাটক মিথিলাই বলছে। মিথিলা যে হচ্ছে হিরো আলমের বিরুদ্ধে একটা মামলা করছিল, মামলাটা উঠানোর জন্যই মিথিলার সঙ্গে নাকি এগুলা করছে। মিথিলা নিজেই বলছে, এটা আমি দেখি নাই। মিথিলা আপু তো আপনাদের সামনে এসেই বললো যে কক্সবাজারে একটা রুমে মিথিলা আপুকে নিয়ে আটকায় রাখা হয়েছে। হিরো আলম আর রিয়ামনি হচ্ছে হিরো আলমের অ্যাসিস্ট্যান্ট সেলিম ভাইয়া, উনি নাকি 3জন মিলে মিথিলাকে একটা রুমে জব্দ করে বলছে যে সই না করলে নাকি ওকে এখানে মেরে ফেলা হবে। এমনকি মিথিলা ওই কথাও বলছে যে সেলিম নাকি হিরো আলমের অ্যাসিস্ট্যান্ট সেলিম নাকি বলছে মিথিলাকে যে যদি এখানে সই না করা হয় তাহলে নাকি ওর সঙ্গে মিথিলার সঙ্গে ফিজিক্যালি ইয়ে করবেন। তো সব মিলে তো আপনাদেরকে মিথিলাই বলছে, এখানে আমার কোনো কিছু বলার নাই সেরকম ভাবে, কারণ আমি তো ওইটা দেখি নাই, মিথিলা আপুর কাছ থেকেই সব শোনা। আচ্ছা, একটু বলবেন যে আপু আপনি ইদানিং কি কাজ নিয়ে ব্যস্ত আছেন বা নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান? যেহেতু আপনি ম্যাক্স অফিসের সাথে আর সম্পর্ক এই মুহূর্তে নেই আমরা যতটুকু জানি, তো নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন বা বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? আমি তো দেখেন মানে এই ডিপার্টমেন্টে ছিলাম না, এই হচ্ছে অভিনয় জগতে বা হচ্ছে হাবিজাবি, আমি এদের থেকে পুরোপুরি আলাদা ছিলাম। যেহেতু আমি এর মধ্যে ঢুকেই পড়ছি, ভালো কোনো কাজ পাইলে, ভালো কোনো পাইলে অবশ্যই করব, সেটা সামনে দেখা যাবে কি করা যাবে কিনা। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনি লেখাপড়া করছেন, ল মানে আইন বিষয়ে আইনজীবী হওয়ার চিন্তাধারা আপনার আছে। আপনি কি লয়ার মানে LLB পড়তেছেন কিনা? হ্যাঁ, এখনো শেষ হয় নাই, আমি সেকেন্ড ইয়ারে আছি। আচ্ছা, সেই সাথে এই LLB পড়ার পাশাপাশি যেহেতু অনেকেই ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরে অভিনয় জগৎটা বেছে নেয়, তো আপনি কি অভিনয় জগৎটা বেছে নেবেন কিনা? আমি যখন এটাতে ঢুকেই পড়ছি বা ভালোই লাগছে বিনোদন জগৎটা, তো লাইফে সবকিছুই তো প্রয়োজন আছে। আমরা যে শুধু পড়াশোনা করে তার মধ্যেই চুপচাপ থাকবো না, লাইফে সবকিছু বিনোদনের প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে। আর আমরা যে শুধু স্কুল কলেজ থেকেই শিক্ষা অর্জন করি তা না, আপনি কোথাও দূরে ঘুরতে যাবেন, ওখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আপনি বিনোদনের মধ্যেও শিক্ষা পাবেন, বিনোদন জগৎ যে শুধু খারাপ তা না, বিনোদনের মধ্যেও শিক্ষা আছে। তো আমাদের লাইফে সবকিছুরই প্রয়োজন আছে। আপনি মানে বিনোদন সাইডে যেহেতু যাবেন, আপনি কি নাটক বা বড় পর্দায় সিনেমা করার চিন্তা ভাবনা আছে কিনা? ইচ্ছা তো সবারই থাকে, আমারও আছে যে ভালো কোনো জায়গাতে যদি কাজ করতে পারি, বড় নাটক সিনেমা, তো অবশ্যই করব। যদি আপনি সুযোগ পান কার সাথে কাজ করবেন? হ্যাঁ, মানে কোন নায়কের সাথে আপনি অভিনয় করতে চাচ্ছেন যদি সুযোগ আসে? যদি কখনো সুযোগ আসে, আমাদের দেশে যেমন সুপারস্টার শাকিব খান আছে, হচ্ছে আরফিন শুভ আছে, ভাই আবার নাটক জগতে ফারহান ভাইয়া, নিশু ভাইয়া, এরা তো অনেক ভালো ভালো কাজ করে, ওদের সঙ্গে সুযোগ পেলে অবশ্যই করব। এবং একটু যদি আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, আপনি মাশাল্লাহ অনেক লম্বা একটা মেয়ে, আমি যতটুকু দেখি আপনি মেবি 6 ফুট ধর বা 5 ফুট 10 ইঞ্চি প্লাস। তো বাংলাদেশে কিন্তু এত লম্বা নায়িকা বর্তমানে নেই। সেক্ষেত্রে আপনাকে যদি সুযোগ দেয়া হয় বা সুযোগ চলেই আসে লম্বা হিসেবে, যেহেতু আপনি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন, শাকিব খানের সাথে বা আরিফিন শুভর কথা বললেন, এদের সাথে যদি আপনার সিনেমা করার সুযোগ আসে তাহলে আপনি করবেন কিনা বা চিন্তা ভাবনা আছে কিনা? এখন শুধু হাইট নিয়েই তো আর সিনেমা হয় না, যদি আমি ভালো অভিনয় করতে পারি, তারপর যদি ভাইয়াদের সঙ্গে এরকম সুযোগ আসে, আমি যদি নিজেকে পারফেক্ট তৈরি করতে পারি তাহলে অবশ্যই করব। শুধু আমি কেন, সবাই তো চায় যে ভালো কোনো কাজ করুক, সুপারস্টার সাকিবের সাথে কাজ করুক, এটা সবারই স্বপ্ন। তো আমার তো এরকম স্বপ্ন থাকবেই যে আমাকে যদি অফার করা হয় যে তুমি সাকিবের সঙ্গে কাজ করো, তো অবশ্যই করব। আচ্ছা, একটু আমি যুক্ত করতে চাই এটার সাথে যে মিডিয়া রিলেটেডে যাইতে হলে মানে বিশেষ করে আমাদের একটা কেমন জানি একটা প্রবাদ রয়েই গেছে বা একটা মানে কলুষিত কথাবার্তা রয়েই গেছে যে সিনেমা করতে গেলে বা অভিনয় করতে গেলে অনেক সময় গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার চলে আসে।
মানে আমি প্রডিউসার, আমার এখানে কাজ করতে হলে একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার, এই ধরনের কথা মিডিয়াতে শোনা যায়। আসলে এই ধরনের যদি কোনো সিচুয়েশনে আপনি পড়েন, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন আমার তো বিষয়টা এমন না যে আমি এর মধ্যে হঠাৎ করে ঢুকে পড়ছি। এই বিষয়টা এমন না যে আমার এই কাজটা করেই খাইতে হবে, আমি একটা পারপাসে আপনাদের মিডিয়া জগতে ঢুকে গেছি। তো এরকম থাকে না, প্রত্যেকটা ইয়েতে দুইটা দিক থাকে, একটা খারাপ একটা ভালো। তো এখানেও অবশ্যই খারাপ দিক দুইটাই আছে। এখন কেউ আমাকে এরকম অফার করলো, সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি যদি রাজি থাকি, হ্যাঁ ঠিক আছে, আমার কাছে কোনো ব্যাপার না, তাহলে সেটা একটা ব্যাপার, আর ওইটা একটা বিষয়। আর যদি মনে হয় না আমার এই কাজ ছাড়াও চলবে, আমি ওর কথাতে রাজি হব না, তো সেটাও একটা ব্যাপার। তো পুরোপুরি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আমি খারাপটা বেছে নেব নাকি ভালোটা বেছে নেব, এটা তো কেউ ঠিক করে দিতে পারবে না। এটা আমি নিজেই জাজ করবো যে আসলে আমার কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ক্ষতি হবে। আচ্ছা, অভিনয়ের পাশাপাশি আর কোনো কাজের সাথে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? যেমন আছে না, এই যে আমরা রিয়ামণি, মায়ামণি, যেটা হিরো আলম অপবাদ দিয়েছেন, তারা বারে ছাপলাই দিতেন, বারে যাইতেন, অপবাদটা হিরো আলমেরই বলা। রিয়ামণি এবং মায়ামণি তারা নাকি বারে যেতেন, সময় দিতেন, অনেক লোকজনের সাথে সময় দিতেন। এ ধরনের কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনা আছে কিনা? দেখেন, ওরা যে এই কাজগুলা করে তাতে রিয়ামণি, মায়ামণি বলেন, হিরো আলম বলে, ওরা যে কাজগুলা করে ওরা সমাজের কাছে কতটুকু ভালো আপনারাই বলেন। ওরা 2 দিন পর পর একটা করে নাটক শুরু করে, রিয়ামণি, হিরো আলম। মানে একটা যখনই দেখে ওরা একটু ট্রেন্ডিং এ ডাউন হয়ে গেছে, তখন নতুন একটা করে নাটক শুরু করে নিয়ে আসে। তো এভাবে চললে তো ওদেরকে যেরকম দেখলেন না, ম্যাক্স অভিকে রিয়ামণিকে পাবলিক পিটায়া কোর্ট দিয়ে কোর্টে চালান করে দিল, তো সেম এরকমই হবে। 2 দিন পর রিয়ামণি, হিরো আলম রাস্তায় বের হতে পারবে না ওদের এই কার্যকলাপের জন্য। তো ওদের মতো কোনো কিছু করার ইচ্ছা নাই। তবে আমি যদি ভালো কোনো কাজ পাই, তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। আমি ওরকম বারে ডান্স করা, বারে গিয়ে কারোর বারের লোকদের সঙ্গে বেড শেয়ার করা, এরকম ইচ্ছা নাই। আচ্ছা, আপনি যেহেতু বর্তমানে, আমি যতটুকু জানি আপনি অভিনয় করছেন, অলরেডি মনে হয় 2টা নাটকের অভিনয় করেও ফেলছেন। আসলে আপনি নাটকে সীমাবদ্ধ থাকবেন নাকি বড় পর্দায় কাজ করার চিন্তা ভাবনাও আছে? ওই যে বললাম না, যদি অফার আসে যে ভালো কিছু করার, বড় পর্দা অবশ্যই করবো। আমি তো মাত্র শুরু করছি ছোট কাজ দিয়ে। তো আশা করা যায় যদি ভালো কোনো কাজের অফার পাই, ইনশাল্লাহ অবশ্যই করব, ভালো কোনো কাজ করব, ভালো কিছু উপহার দেব। এবং দেখলাম আজকে আপনি একটা শোরুম উদ্বোধনে গেছেন। আসলে এই যে শোরুম উদ্বোধনে, আমরা জানি যে যারা আজকের আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন একটা ট্রেন্ডিং চলে আসছে, যে ভাইরাল হয়, যে ভাইরাল ব্যক্তি, তাকে নিয়ে কেন জানি যারা শোরুম উদ্বোধন করে বা শোরুম দেয়, ব্যবসা বাণিজ্য স্টার্ট করে, তারা নাকি এদেরকে নিয়ে শোরুম উদ্বোধন করে। তো আপনাকেও দেখলাম যে আজকে একটি শোরুমে গিয়ে আপনি উদ্বোধন করলেন। আসলে কেমন লাগছে নিজেকে? যে কখনো কল্পনা করেছেন কিনা যে এইভাবে আপনার দ্বারা শোরুম উদ্বোধন হবে? আসলে আমি এটা কখনোই ভাবি নাই যে আমি কখনো আপনাদের সামনে আসবো। তো এটা আমার একটা জানেন, একটা হুট করে হয়ে গেছে, যে একটা অকারেন্স ঘটে, যাই হোক। তবে আজকে যে ভাইয়ার ট্যাটুর ওখানে সাইফুল ভাইয়া, ট্যাটু সাইফুল বলে ওনাকে, ট্যাটু সাইফুল বলে, সাইদুল ট্যাটু বলে মেবি। ওনার ভাইয়ার ওখানে আমি গেছিলাম, ভাইয়া আমাকে দাওয়াত করছিল। তো আমার গিয়ে খুব ভালো লাগছে যে ভাইয়া ট্যাটু রিমুভ করে, ট্যাটু করে না। যে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা হারাম, সেটা সে বুঝতে পারছে, সবাইকে বোঝাচ্ছে। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। ওখানে গিয়ে ভাইয়ার সঙ্গে কথা বলা, কাজগুলা দেখা, এভরিথিং আমার সবকিছু ভালো লাগছে। ভাইয়ার মানে ইয়েগুলো আমার খুব ভালো লাগছে যে ভাইয়া ট্যাটুগুলো রিমুভ করে দিচ্ছে, এতে স্কিনে কোনো ক্ষতি হচ্ছে না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, বা আমাদের নেক্সট টাইমে আবার আসতে হচ্ছে না, এটা পার্মানেন্টলি রিমুভ হয়ে যাচ্ছে। আসলে এই যে এই ধরনের কাজ, প্রমোশনাল কাজগুলা, এই আজকে যেহেতু স্টার্ট করলেন, আগামীতে আপনার এই ভিডিওগুলো দেখার পরে অনেকেই হয়তো বা যারা বিজনেস করতেছে বা স্টার্ট করবে, তারা যদি আপনাকে নিয়ে এভাবে বিজনেস স্টার্ট করতে চায়, শোরুম উদ্বোধন করাতে চায়, আপনি যাবেন কিনা? হ্যাঁ, আমাকে যদি কেউ নিতে চায় অবশ্যই যাব, কেন নয়। কাজ তো কখনো ছোট করে দেখতে নাই। আর আমি ওনারা যদি আমাকে নিয়ে একটা ভালো কিছু করতে চায়, অবশ্যই যাব। আমাকে দিয়ে কেউ প্রমোশন করা, উদ্বোধনের কাজ করে আমাকে ডাকলে অবশ্যই যাব। আচ্ছা, আরেকটি প্রশ্নে যেতে চাই, ব্যক্তিগত যদিও প্রশ্নটা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনার বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা? কেন, খুব বয়স হয়ে গেছে? বিয়ে করাটা কি খুব প্রয়োজন? না, মাত্র তো শুরু করলাম, দেখি
আস্তে আস্তে কিছু করতে থাকি, তারপরে বিয়ে করব। বিয়ে যদি করেন, বিয়ে তো অবশ্যই করবেন, বিয়ে যদি করেন মানে কেমন ছেলে বিয়ে করবেন? প্রবাসী ছেলে নাকি বাংলাদেশি ছেলে, মানে দেশীয় ছেলে যারা দেশে থেকে কাজ করে, নাকি যারা প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করে প্রবাসে কষ্ট করে যাচ্ছে তাদেরকে বিয়ে করবেন? আসলে বিয়ে করবেন কাকে একটু যদি জানাতেন। বিয়ে করলে প্রবাসী ছেলেকে বিয়ে করব। ও মাই গড, কেন প্রবাসী কেন? সবাই তো জানি যে আমরা মেয়েরা বলে যে না প্রবাসী ছেলেদেরকে বিয়ে করবো না, তারা বিয়ে করে বউ রেখে চলে যায়, কিছুদিন পরে বউ আবার অন্যর হাত ধরে চলে যায়। আপনি ডিরেক্টলি প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন কেন? প্রবাসী ছেলে বিয়ে করলে লাভ হয় কি, তারা বউ অনেক বেশি ভালোবাসে, আর মেয়েরা তো অনেক টাকা পয়সা গহনা খুব পছন্দ করে। তো প্রবাসী ছেলেরা মেয়েদেরকে বউদেরকে একদম পুতুলের মতো করে সাজায় রাখে, টাকা পয়সা দিয়ে গহনা দিয়ে। হয়তো একটু দূরত্ব বেশি থাকে, কিন্তু এটা ব্যাপার না, তারা যখন আসে তারা একদম সেই দূরত্বটা বউকে একদম পুষায় দেয়। মানে কি আপনার যে কদিন ছুটিতে থাকে এই পুরো বছরেরটা কি একবারে সুদে আসলে উসুল করে দেয় নাকি এরকম? হ্যাঁ, প্রবাসীরা একটু বউ বেশি ভালোবাসে, বউ পাগলা হয়। আসলে কি প্রবাসীদেরকে বিয়ে করার কারণটা কি টাকা দেখে বিয়ে করা এমনটা নাকি? না, ওই যে বললাম না, ওদের তো সবই থাকে, বউ ভালোবাসে প্রবাসীরা বেশি, তাদের টাকাও থাকে, আবার বউকে একদম সাজায় গুছায় রাখতে পারে। এর জন্য কি আপনার প্রবাসী ছেলেদের পছন্দ? হ্যাঁ, আমার একটু প্রবাসী ছেলেই পছন্দ। সেক্ষেত্রে যদি বয়স বেশি হয় সেটা কিভাবে মানিয়ে নেবেন? মানে সুগার ডেডি টাইপও যদি হয়ে যায়? না, সুগার ড্যাডি বিয়ে করা যাবে না। মানে ইয়াং পোলাপান বিয়ে করবেন তাই তো? ইয়াং জেনারেশন, মানে আমার থেকে 2-3 বছরের বড়, এরকম। কোন জেলার ছেলেকে আপনি বেছে নেবেন? পাবনা জেলার ছেলেকে বিয়ে করবো। ও মাই গড, এত 64টা ডিস্ট্রিক্টের মধ্যে আপনি পাবনা কেন বেছে নিলেন? পাবনাতে শুনছি যে পাগলের কারখানা, আপনি পাগলের ছেলেদের বিয়ে করবেন, এটা কেন? আমার হোম ডিস্ট্রিক্টও পাবনা। দেখেন, পাবনা হচ্ছে পাগলের দেশ না। পাবনাতে হচ্ছে আছে, মানসিক হসপিটাল আছে। ও আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে পাবনা জেলার মধ্যে পাবনা জেলার কোনো মানসিক রোগী আছে কিনা। হয়তো খুব বেশি হলে 1টা অথবা 2টা পাইতে পারেন। আমরা পাগল ভালো করি, আমরা পাগল না। আর পাবনা জেলার ছেলেরাও খুব সুইট হয়, বউ বেশি ভালোবাসে, বউরে খুব আদর করে, বউরে অনেক মানে হ্যাপি রাখতে জানে তারা। মেয়েরা কেমন হয়? পাবনা জেলার মেয়েরা তো আগুন হয়, এ বিষয়ে তো কোনো কথা বলাই যাবে না। তার মানে কি পাবনা জেলার মেয়েদের কি অন্য জেলার কেউ বিয়ে করবে না? অবশ্যই পাবনা জেলার মেয়েদেরকে বিয়ে করার জন্য সব জেলার 64 জেলার ছেলেরাই পাগল। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে নোয়াখালী অথবা বরিশাল এই 2টা ডিস্ট্রিক্ট যদি আপনাকে মানে দেয়া হয়, এই 2টা ডিস্ট্রিক্টের কোন ডিস্ট্রিক্টটাকে আপনি পছন্দ করবেন ছেলে মানে বিয়ে করার জন্য? আপনারাও ভালো করেই জানেন যে নোয়াখালী আর বরিশাল ডিস্ট্রিক্ট সবচেয়ে খারাপ, মানে ওদের মতো ভেজাল্লা লোক নাই। তার মানে কি আপনি এই নোয়াখালী আর বরিশাল ডিস্ট্রিক্টটাকে অ্যাভয়েড করতেছে? শুধু আমি না, আপনি 64 জেলার মধ্যে সব জেলার লোকের নোয়াখালী বরিশালের কথা শুনলে আগে সাইড কাটো, ওদের কথা বললো না। আচ্ছা, সিলেট বা হলো আপনার চট্টগ্রাম, চট্টগ্রামের ছেলেদের কেমন লাগে আপনার? আসলে সিলেটের ছেলেরা তো সবাই বাহিরে থাকে, ওরাও ভালো মোটামুটি। আর চট্টগ্রাম, ওখানে তো কখনো যাওয়া হয় নাই, তো ওরকম ঠিক নেই। আচ্ছা, আপনি যেহেতু প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চাইলেন, একটু জানতেই চাইবো যে আসলে প্রবাস তো অনেক রাষ্ট্র আছে, অনেক রাষ্ট্রে মানুষ থাকে, অস্ট্রেলিয়া, সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, বিভিন্ন রাষ্ট্রে আমাদের বাংলাদেশি লোক প্রবাসে আছেন। তো আপনার অ্যাকচুয়ালি কোন রাষ্ট্রে, মানে কোন রাষ্ট্রে যারা আছে এরকম কোন ছেলেকে পছন্দ হয়, কোন রাষ্ট্রের যারা প্রবাসে আছেন? দেখেন, আপনাদের সামনে এসে তো অনেক পাপি কামাই করতেছি, যে ছেলে সৌদি আরব থাকে তাকে বিয়ে করবো, যেন বিয়ের পরে হানিমুনে সৌদি আরব গিয়ে হজ করে চলে আসা যায়। মানে হজ করার চিন্তা ভাবনা থেকে এই থিং থেকে আপনি সৌদি প্রবাসীকে বিয়ে করতে চান? একটু হাজি টাইপের ছেলে। কিন্তু আমরা তো জানি সৌদিতে মানে বেতন কম, অনেকেই আছে ইউএসএ থাকে, আমেরিকা থাকে, অস্ট্রেলিয়া থাকে, জাপান থাকে, এদের তো অনেক টাকা, এরা তো অনেক মাইনা পায়। আসলে এদের রেখে আপনি সৌদি পছন্দ করলেন, এর কারণ কি? দেখেন, টাকা দিয়েই তো আর, হ্যাঁ এখন টাকার প্রয়োজন আছে, টাকাই তো আর জীবনে সবকিছু না। তো আমাদের যেরকম বিনোদনের প্রয়োজন আছে, সেরকম আমাদের হচ্ছে যেমন নামাজ, কালাম, হজ এগুলোরও প্রয়োজন আছে। তো সৌদি আরব ছেলেকে বিয়ে করলে ফ্রি হজ করতে যাওয়া যাবে। এই জন্য আপনার উদ্দেশ্য হচ্ছে হজ করা, তাই তো?
আচ্ছা ঠিক আছে, তা এরপরে আপনার কাছে একটু জানবো যে আসলে বিয়ে করার জন্য একটা ছেলের কতটা টাকা প্রয়োজন, মানে থাকা প্রয়োজন, বা মাসে কত টাকা আর্নিং হলে একটা ছেলেকে বিয়ে করা যায় আপনার দৃষ্টিকোণ থেকে? দেখেন, আমরা তো মেয়ে মানুষ, আমাদের চাহিদা থাকে অনেক, কারণ আমরা তো আর আর্ন করি না, সংসার চালাই না, ফ্যামিলি চালাই না। আর একটা ছেলেই জানে যে সংসার চালাতে তার কতটুকু কষ্ট হয় আর তার কতটুকু পরিশ্রম করতে হয়। তো আমরা যদি ডিমান্ড করি যে আমি এমন একটা ছেলেকে চাই যার মাসে 15-20 লাখ টাকা ইনকাম থাকতে হবে, আমাকে প্রতি মাসে 4-5 লাখ টাকা শপিং করে দিতে হবে, তো আমরা তো চাইলেই এটা হবে না। আর যে ইনকাম করবে সেই জানে যে টাকা ইনকাম করতে কেমন কষ্ট হয়। তো একটা ছেলের বিয়ে করার জন্য যতটুকু ইনকাম করার প্রয়োজন, হয়তো সংসার চালানোর জন্য, বউকে ভালো রাখার জন্য, নিজে চলানোর জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য, এভরিথিং 1-1.5 লাখ টাকা হইলেও সংসার চালানো যায়। আবার দেখা যায় প্রতি মাসে লাখ লাখ টাকা কামাই করতেছে, 10 লাখ 20 লাখ, তারপরেও তাদের সংসার চলতেছে না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যে আমার অনেক ডিমান্ড নাই যে অনেক টাকা থাকতে হবে, এরকম কোনো ডিমান্ড নেই। কিন্তু অনেক মেয়ে তো পছন্দ করে যে ছেলের মাসে ইনকাম থাকতে হবে নর্মালি 10 লক্ষ টাকা, ব্যাপকভাবে সে বিলাসিতার মতো জীবনযাপন করবে। কিন্তু আপনার এত ছোট চিন্তাধারা কেন? এই যে বললাম না যে আমাদের চাহিদা তো অনেক রকমের থাকে। এখন আমার চাহিদা যে 10 লাখ টাকা প্রতি মাসে আর্ন থাকতে হবে। সেই 10 লাখ টাকা সেই মেয়েকে কামাই করতে বলবেন যে ওই 10 লাখ টাকা এক মাসে আর্ন করে দেখাও কেমন লাগে। যখন আর্ন করতে যাবে তখন বুঝবে টাকা আর্ন করতে কেমন লাগে। তো আমরা এক ছেলেকে গাড়ির উপর চাপায় দিলাম যে আমার প্রতি মাসে 10 লাখ টাকা লাগবে, যে যেভাবেই হোক আমাকে দিতেই হবে, না হলে তোমার সাথে থাকবো না, সংসার করবো না, রিলেশন রাখবো না। তো এভাবে তো চাপায় দেওয়া যায় না সবার উপরে সবকিছু। আচ্ছা একটু বলবেন যে আসলে টাকাটাই কি সব? একটা ফ্যামিলিতে সুখী হওয়ার জন্য টাকাটাই কি সব, নাকি টাকা ছাড়াও সুখী হওয়া যায়? টাকা ছাড়াও সুখী হওয়া যায়। টাকা লাইফে জীবনে প্রয়োজন আছে, কিন্তু টাকাই তো আর জীবন না, টাকাই তো আর সবকিছু না। আর একটা সংসার ভালো রাখতে হলে, একটা ফ্যামিলিকে ভালো রাখতে হলে তার মুভমেন্ট চেঞ্জ করতে হবে। তার মানে যদি ওই মেয়েটা খুব উশৃঙ্খলা হয়, তার সেদিক থেকে চলে আসতে হবে যে আমার হাজবেন্ড অথবা আমার বাপের যতটুকু ইনকাম আছে আমার সেই ডিমান্ড অনুযায়ী চলতে হবে। এখন আমার হাজবেন্ড বা আমার বাবার প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করে, আমি প্রতি মাসে 5 লাখ টাকার স্বপ্ন দেখলাম, 5 লাখ টাকা খরচ করতেছি, এটা করতেছি সেটা করতেছি, এইভাবে তো আর সংসারে সুখ শান্তি আসে না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সুখী হওয়ার জন্য টাকাটাই স্বপ্ন, সুখী হওয়ার জন্য মন মানসিকতাটা হলো বেস্ট। আচ্ছা একটু শেয়ার করেন আমাদের সাথে, এই সংসারে সুখী হওয়ার জন্য আসলে ছেলেরা কেমন মেয়েকে বিয়ে করবে, বা কেমন মেয়ে বিয়ে করা উচিত? এজ এ আপনি একজন মেয়ে হিসেবে আজকে একটা সত্য কথা বলেন, ছেলেরা বিয়ে করতে হলে কেমন মেয়ে বিয়ে করবে এবং কেমন মেয়ে বিয়ে করা উচিত সুখী হওয়ার জন্য? এখন সবার পছন্দ তো আর এক না। কিছু ছেলে আছে যে একটু মডার্ন টাইপের মেয়েদেরকে বিয়ে করতে ইচ্ছুক, আবার কিছু ছেলে আছে দেখবেন যে একটু ধার্মিক মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে, মানে পারিবারিক শিক্ষা ভালো, সমাজে তাকে নিয়ে চলা যাবে, বের হওয়া যাবে। মানে ছেলে এখন কিন্তু প্রত্যেকটা ছেলে চাই যে তার ওয়াইফকে সে পর্দার ভিতরে রাখুক, আমি ছাড়া যেন কোনো ছেলে আর আমার ওয়াইফকে না দেখে। অনেক ছেলে এরকম আছে। তো এক এক ছেলে চাহিদা এক এক রকম। আবার অনেক ছেলে আছে যে আমার বউ একটু মডার্ন হোক, আমার বউ একটু টাইট ফিটিং ড্রেস পরুক, আমার বউকে নিয়ে আমি ফ্রেন্ডের সামনে যাব, আড্ডা দিব, গল্প করব। তো যার যার মুভমেন্ট তার কাছে সে সেরকম মেয়ে দেখে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, একটু বলবেন যে আসলে আপনি যদি বিয়ে করতে চান, মানে কেমন ছেলে বিয়ে করবেন, তার শারীরিক গঠন কেমন হবে? বললাম না, একটু হাজি টাইপের দেখে বিয়ে করবো। তা আমার যেরকম হাইট 5 ফিট 6, সেরকম তার হাইট থাকতে হবে হয়তো 5 ফিট 8 বা 6 ফিট এরকম। একটু ইয়াং হইতে হবে, সুদর্শন হইতে হবে। এই ছেলের টাকা পয়সা কেমন থাকতে হবে? অনেক টাকা থাকতে হবে তা না, বাট যেন ভালোভাবে সংসার চলে এরকম টাকা থাকলেই চলবে। ইতিমধ্যে আমাকে একটা মেসেজ করতেছে, আমি মেসেজের প্রশ্ন রিপ্লাই দেই না কখনো, কিন্তু আজকে না দিয়ে পারতেছি না। অস্ট্রেলিয়া প্রবাসী, সে বারবার প্রশ্ন করতেছে, বারবার
যে আপু অস্ট্রেলিয়া প্রবাসীকে বিয়ে করতে চায় কিনা। সে গাজীপুরের স্থানীয় ছেলে, টঙ্গী তার বাসা, তার বয়স নাকি 30। কেমন আসলে আপনার এর সম্পর্কে কেমন চিন্তাধারা? যেহেতু অস্ট্রেলিয়ার প্রবাসী, সে বারবার রিকোয়েস্ট করতেছে, কি বলার আছে আপনার? আমরা তো সবাই চাই একটু ভালোভাবে লাইফ লিড করতে। তো অস্ট্রেলিয়া তো ইউরোপ কান্ট্রি, বেশ ভালো, সবারই একটা ড্রিম স্বপ্ন যে আমি অস্ট্রেলিয়ায় যাব, কানাডা যাব, আমেরিকায় যাব। তো উনি তো বেশ ভালো। উনি বেশ ভালো, উনি আপনাকে ডিরেক্টলি বিয়ের অফার করতেছে, আসলে আপনি গ্রহণ করবেন কিনা? বিয়ের অফার করলে তো তাহলে ঢাকাতে আসতে হবে, দেখতে হবে, মিট করতে হবে, কথাবার্তা যদি ভালো লাগে, চলাফেরা ভালো লাগলে তারপরে হয়ে যাবে। তার মানে যে দেখছেন হতেও পারে, নাও পারে। আচ্ছা, ঠিক আছে। সৌদি প্রবাসী এক ভাইও কিন্তু অলরেডি কমেন্ট করতে, তার বয়স 30, সৌদি আরবের। এর সম্পর্কে আপনার কি বলার আছে? আপনি আমাকে একটা উমরা করার টিকিট পাঠিয়ে দিন। মানে উমরা করার টিকিট দিলে আপনি সৌদি? না, আমি সাথে গেলাম, উমরা করলাম, ভাই একটু আমাকে হেল্প করলো। আচ্ছা, ভিসা কি কে দিবে তাহলে? উনি সবকিছু পাঠিয়ে দিল। আচ্ছা, ঠিক আছে। তো আপনার কোনো প্রশ্ন আছে? অনেক প্রশ্নই আপুর কাছ থেকে জানা হলো। আপনি ভবিষ্যতে কি করতে চান, এই বিষয়টা আমরা একটু জানতে চাই। সেটা কি আপনার আইন পেশা নাকি হচ্ছে মিডিয়া পেশাকে আপনি স্থায়ীভাবে নিতে চান? অনেকেই কিন্তু দুইটাই বেছে নিছে। অনেকেই, যেমন আমরা যদি দেখি নায়িকা রত্না, তিনি কিন্তু মানে একজন লয়ার, পাশাপাশি তিনি অভিনয় করেন, নাটক প্লাস বড় পর্দায়ও কাজ করেন। তো আপনারও এই ধরনের ড্রিম আছে কিনা, একটু শেয়ার করবেন? হ্যাঁ, আমি যেহেতু এখনো স্টাডি করতেছি, এটা শেষ হোক, এটা আমার একটা লাইফ। আবার আমি যেহেতু এখন মিডিয়ার মধ্যে ঢুকেও পড়ছি, এটা আমার একটা লাইফ। তো আমি দুটাকেই সাপোর্ট করি, দুটাতেই আমি কাজ করব, দুটাতেই ইনভলভ থাকবো। আর সর্বশেষ আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আপনি একজন ভাইরাল ব্যক্তি, কেউ পজিটিভলি ভাইরাল হয়, কেউ নেগেটিভলি ভাইরাল হয়। তো আপনি মোটামুটি আশা করে দেয় পজিটিভলি ভাইরাল। তো এই যে আপনি যে ভাইরাল হলেন, বা এখন এই যে সুন্দর সুন্দর কাজ অলরেডি আপনি মানে অফার পাচ্ছেন সুন্দর সুন্দর কাজের, কেমন লাগছে আসলে? আসলে আমি যে দু একটা কাজ করছি আমার খুব ভালো লাগছে, কারণ এটা হচ্ছে ভালো ভালো কাজের দুইটাই অফার পাইছে, আমার খুব ভালো লাগছে। যদি আমি এরকম ভালো ভালো কাজ পাই অবশ্যই করব, ভালো ভালো কিছু উপহার দিব। আর আমি কখনোই চাইবো না যে আমার জন্য আপনারা কোনো বিভ্রান্তিতে পড়েন, খারাপ কোনো কিছু আমাকে নিয়ে চিন্তা ভাবনা করেন বা দেখেন, এরকম কখনোই হবেও না ইনশাল্লাহ, আশা করছি। আর আমি ভালো ভালো কাজই করব সবসময়, যদি আমি ভালো কাজ পাই অবশ্যই করব। সেই সাথে আপনার যারা অডিয়েন্স ইতিমধ্যে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আপনাকে কেউ ভালো জানে, কেউ খারাপ জানে, কেউ ভালো কমেন্ট করে, কেউ খারাপ কমেন্ট করে, এই দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এখন যারা কমেন্ট করে আমি তো তাদের ভিতরে যাই নাই, আমাকে যে যেমন যার চোখে আমি যেমন, হয়তো সে সেইভাবে আমাকে দেখে। আমি যার চোখে ভালো সে আমাকে ভালোভাবে কমেন্ট করে, আমি যার কাছে খারাপ সে আমাকে খারাপ কমেন্ট করে। এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার সম্পর্কে? আপনি কি বলতে চান দর্শকদের? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। আর হচ্ছে আপনারা আমাকে আজে বাজে কমেন্ট করবেন না, ভালো চোখে দেখবেন, ভালো ভালো সলিউশন দিবেন। আপনাদের খারাপ কমেন্টে হয়তো আমিও আপনাদের খারাপ রিয়াকশনে দিতে পারি, আপনাদের ভালো উৎসাহতে আমি আবার ভালো ভালো কাজও উপহার দিতে পারি। তাই প্লিজ আপনারা আমাকে ভালো ভালো উৎসাহ দিবেন, ভালো ভালো কমেন্ট করবেন, যেন আমি ভালো ভালো কাজ উপহার দিতে পারি। ইতিমধ্যে আপনি নাকি একটা পেজ খুলেছেন, ফেসবুক পেজ, একটু পেজটার নামটা বলে দেন, যারা আপনার ভিডিও সবসময় আপনার পেজ থেকে দেখতে পাবে। হ্যাঁ, আমি রিসেন্টলি কিছুদিন হলো একটা পেজ খুলছি, আমার পেজের নাম কথা আহমেদ। আপনারা সবাই আমার পেজটাকে ফলো দিবেন, আমাকে ওখানেই দেখতে পারবেন, আমার ভালো ভালো ভিডিও, ভালো ভালো কাজ এখন থেকে আমি ওই পেজে শেয়ার করব। আপনারা সবাই সাপোর্ট করুন। পেজের নামটা আরেকবার মেনশন করুন। আমার পেজের নাম কথা আহমেদ। বাংলায় না ইংলিশে? ইংলিশে। আমার পেজের কথা আপনার KOTHAHMED, কথা আহমেদ। কথা আহমেদ। আপনার পিকচার দেওয়া আছে? হ্যাঁ, আমার পিকচার দেওয়া আছে, দেখবেন কালো একটা ড্রেস পরে বাইকের উপরে। আপনারা সবাই সাপোর্ট করবেন, বেশি 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 ফলো দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।